আসসালামু আলাইকুম। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনাদের ভাই এবং বন্ধু। রাজ্যের প্রত্যেকটা ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে এই ভিডিওটা উপহার হিসাবে, আমার পক্ষ থেকে উপহার হিসাবে আপনাদেরকে দিচ্ছি। উকিল মানুষ জ্ঞান বা বুদ্ধি বিভিন্ন রকম রাখে, সমাজে বলে। আমি রাজ্যের সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন, সেটা দীঘা থেকে দার্জিলিং, কাঁথি থেকে কাকদ্বীপ যা আছে, সমস্ত এলাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনাদের ভাই মোফাক্কেরুল ইসলাম বলছি, দেখুন, ইমাম মুয়াজ্জিনদের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা উপর থেকে দিয়েছে, কিন্তু সাধারণ সমাজে বর্তমান দিনে এখনো রাজ্যের প্রত্যেকটা ব্রাদারান ইসলাম যারা আছে, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান করে। আর এই সম্মানটাকে কাজে লাগিয়ে আপনি ইমাম সাহেব, আপনাকে বলছি, এবং মুয়াজ্জিন সাহেব, আপনারা দুজনে মিলে আপনার এলাকাতে বা আপনার পাড়াতে বা আপনার মুক্তাদিদের মধ্য থেকে যে ধনী ব্যক্তি আছে তার কাছে যান, গিয়ে বলুন, আপনি আমার কাছেও আসেন ইমাম সাহেব, আপনাকেও বলছি, মানে আমার ইমাম সাহেব যিনি আছেন মসজিদের, আপনার নিজের এলাকার যারা ধনী ব্যক্তি আছে তাদের কাছে যান, গিয়ে বলুন যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আর্থিক সচ্ছলতা দিয়েছে, শারীরিক সুস্থতা দিয়েছে। ধনী ব্যক্তি, ওনাকে বলুন যে এই এলাকায় বা আপনার পাড়াতে একটা গরিব মানুষ আছে, জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, কোনো মুসলিম হিন্দুর ব্যাপার নেই, জাতি ধর্ম নির্বিশেষে এই লোকটা গরিব আছে, একে যদি 5,000 টাকা দেওয়া যায় তাহলে একটা সেলাই মেশিন কিনতে পারবে, 10,000 টাকা দেওয়া যায় তাহলে টোটো ভাড়া করে চালাতে পারবে। তাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনি যখনই কোনো বড় বা ধনী লোকের কাছে আপনি যখন এই আবেদন রাখবেন, তখন কিন্তু তারা ইমাম মুয়াজ্জিনদের সম্মান রক্ষার্থে কিন্তু এটা করতে করবে। এটা আমার বিশ্বাস, প্রত্যেকটা মুসলিম সমাজের এটা বিশ্বাস যে ইমাম মুয়াজ্জিনদের কথা সাধারণ মানুষ রাখে। আপনাদের কাছে অনুরোধ রইল, এরকম নিজের এলাকার ধনী এবং প্রভাবশালী ব্যক্তি যারা আছে তাদের কাছে গিয়ে জোরে সালাম দিতে হবে, একবারে লম্বা হয়ে, বুঝতে পারলেন না? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, তাই আপনার কাছে এসছি। আমি এই মসজিদের ইমাম সাহেব বলছি, আপনি মুক্তাদি সাহেব, দেন টাকা পয়সা দেন, তো কি আছে না আছে, দিয়ে 5,000 10,000 টাকা নিলেন, ওই টাকা নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে কোনো একটা গরিব ব্যক্তিকে কিছু একটা করে দিলেন বা করে নিলেন, দিয়ে যেন সেই গরিব ব্যক্তিটা বা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষটা যেন স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করে। এই অনুরোধটুকু রইল। ইমাম সাহেব বুঝতে পারলেন কিনা, না আর একবার বুঝাবো? ইনশাআল্লাহ বুঝে নিয়েছেন। আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুক এবং আল্লাহ যেন ভালো কাজের জন্য আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম। আমাদের মুর্শিদাবাদ জেলায় যদি কোনো মুসলমান সম্প্রদায়ের উপরে ক্ষমতার অপব্যবহার করে কোনো মসজিদ বা কোনো ঈদগাহ বা কোনো কবরস্থান বা কোনো মসজিদ আক্রান্ত হয়, আমরা বসে থাকবো না, আমরা পুরো রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে নামবো। বিজেপি কর্মীদের উপরে 2021 সালের নির্বাচনের পরে যেখানে যেখানে ভায়োলেশন হয়েছিল, বিজেপি কর্মীদের ঘর ছাড়া থাকতে হয়েছিল, অনেকের মৃত্যু ঘটেছিল, সে তুলনায় আমি বলবো বিজেপি ক্ষমতায় এসছে, সেইভাবে কোনো সাধারণ মানুষের উপরে কোনো আক্রমণ হয়নি। যারা অন্যায় করবে তাদের তার জন্য তাদের ফিডব্যাক পাবে, কারণ কারো উপরে যদি কেউ কোনোদিন জুলুম করে, অন্যায় করে, কাউকে কারো পরিবারের ছেলেকে সন্তানকে কাউকে খুন করে, তাহলে তাদের উপরেই সেইটার তাকে জবাবদিহি করতে হয়। আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল থেকে যেভাবে শান্তি শৃঙ্খলার ব্যাপারে বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদেরকে মানতে হবে। কাজেই তৃণমূল সরকারের আমলে যে ধরনের খুন খারাপি, তোলাবাজি, বিভিন্ন অস্বচ্ছ কাজ হয়েছে, সেটা ভারতবর্ষের বিজেপি সরকার এতদিন ক্ষমতায় আছে, বাংলা 19টা রাজ্যেতেও আছে তাদের জোট সঙ্গী সহ। আমার মনে হয় বাংলাতে যদি তারা সেই ধরনের করে তাহলে মস্ত বড় ভুল করবে, তাহলে বাংলার মানুষ কিন্তু আবার শুরু থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। আমাদের মুর্শিদাবাদ জেলায় যদি কোনো মুসলমান সম্প্রদায়ের উপরে ক্ষমতার অপব্যবহার করে কোনো মসজিদ বা কোনো ঈদগাহ বা কোনো কবরস্থান বা কোনো মসজিদ আক্রান্ত হয়, আমরা বসে থাকবো না, আমরা পুরো রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে। 3 নম্বর স্থান অধিকার করছে, বিজেপি আমার থেকে 60,000-এরও বেশি পিছিয়ে আছে, আর তৃণমূলের যদি হিসাব করেন তার থেকে আরো বেশি। আমি আগেই বলেছিলাম, এবং আমি বলেছিলাম রেজিনগরে আমার মার্জিন 80,000 ছাড়াবে,
সেটাই হবে, দেখবেন 15 রাউন্ড কমপ্লিট হোক, তখন নওদাতেও বিশাল রেজাল্ট, কি বলবেন? বললাম তো আমি দুটো সিটেই জিতবো। আমি কিন্তু অনেক আগের থেকে আমার আত্মবিশ্বাস ছিল। মানুষ যেভাবে আমাকে প্রচারে গিয়ে আমাকে সাপোর্ট করেছিল, যেভাবে একদম বাড়ির মহিলারা থেকে আমাদের মা বোন থেকে শুরু করে একদম বয়স্ক লোক, তারা আমার হুইসেল বাঁশি নিয়ে যেভাবে বাঁশি বাজিয়েছে, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি পুরোপুরি আত্মবিশ্বাস ছিল। এই জয় আমি মুর্শিদাবাদের মানুষকে যেমন উৎসর্গ করব, পাশাপাশি নওদা বিধানসভার সর্বস্তরের মানুষকে আমার দেবেন একটাই বার্তা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মুর্শিদাবাদ জেলা শান্তিতে সম্প্রীতিতে আমরা বসবাস করব। মুর্শিদাবাদের উন্নয়নে আমরা বেশি করে আগামী দিনে আরো বেশি সময় দেব, ব্যয় করব। মমতার কেন্দ্রে তো হারছে। আমি আগেই বলেছি, দেখবেন দুটো রেকর্ড হবে। এক হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্রে কন্টেস্ট করছেন, নন্দীগ্রামের আগেই মমতা ব্যানার্জিকে হারিয়েছিল 1956 ভোটে 2021-এ। এবার দেখবেন ওই ভবানীপুরেও মমতা ব্যানার্জি হারবে। মুর্শিদাবাদে মানে হুমায়ুন কবির আসার জন্যই তৃণমূল এখন 3 নম্বর পজিশনে প্রায় এলাকাতে যাচ্ছে বিধানসভা কেন্দ্রে, বিজেপি চলে আসছে এরকম বলছে। আসলে তো কি হলো, কারণ হুমায়ুন কবিরকে যখন অসম্মান করেছিল, হুমায়ুন কবিরকে যখন সাসপেন্ড করেছিল, তিনবার এই শুভেন্দু অধিকারীদের বিরোধিতা করার জন্য, যখন শুভেন্দু অধিকারী বলে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তার বিরোধিতা করতে গিয়ে হুমায়ুন কবিরকে যখন তৃণমূলের ডিসিপ্লিনারি কমিটি ওই ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভনদেব চ্যাটার্জিরা শোকজ করে, অসম্মান করে, তখন মনে ছিল না? আর একটাই বুলি শিখেছিল যে বিজেপি এসে যাবে আমাকে ভোট না দিলে। বিজেপি এসে গেল তো আমার কি যায় আসলো? হুমায়ুন কবিরের কি দায় নাকি যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য মুসলমান ভোট সব মমতা ব্যানার্জিকে দিতে হবে? আর আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। কে কার ভোট কেটেছে, কে কার যোগ্যতা প্রমাণ দিয়েছে, আজকে আত্মপর্যালোচনা করুক যে মমতা ব্যানার্জি একা হুমায়ুন কবিরকে অসম্মান করার জন্য আজ কত পরিমাণ মুসলমান ভোট তৃণমূল কাছ থেকে সরে গিয়েছে। সংখ্যালঘু ভোট সব আপনার কাছে নিশ্চয় থাকবে, আগামী দিনে প্রমাণ করে দেবো। 25 স্তর পঞ্চায়েত আসুক, এই মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে কেউ পঞ্চায়েতে ভোটেই দাঁড়াতে চাইবে না। এর আগে তো টাকা দিয়ে টিকিট নিয়েছে, কাউকে খরিদ্দার পাবে না। আমরা কোনো টাকা দিয়ে কাউকে টিকিট দেব না, আমরা এমনি ভালোবেসে আমাদের কাছে যারা আসবে, আমজনতা উন্নয়ন পার্টিটা করবে গোটা মুর্শিদাবাদ সহ বাংলায়। আগামী সময় আসুক, নির্বাচন আসুক, 2028-এ ত্রিস্তর পঞ্চায়েত, 2019-এ লোকসভা। আমি এখন থেকে ঘোষণা করে দিলাম, বহরমপুর লোকসভায় তৃণমূলকে 2 লাখ ভোটে হারাবো। আমি এমপি হব বহরমপুর। হ্যাঁ, এখনই ডিসিশন নিচ্ছি না। আমার কোন বিধানসভার মধ্যে আপনি বেশি মার্জিন ভোটে জিতবেন বলে মনে হয়? রেজিনগর, আমি আগেই বলেছিলাম। আচ্ছা, হাবিব মাস্টার 23শে এপ্রিল ইলেকশন কমিশনের সমস্ত নিয়মকে চ্যালেঞ্জ করে আমি ক্যান্ডিডেট, শিবনগরের বুথে আমার এজেন্ট ছিল না, সেই এজেন্ট বসাতে গিয়েছিলাম, এজেন্ট বসিয়ে দিয়েছিলাম। তারপরে ইলেকশন কমিশনের নির্দেশ ছিল 144 ছিল, সেখানে 100 গজের ভিতরে কেউ 5 জনের বেশি জমায়েত করা নিষেধ ছিল। সেদিন 100 জন 20 মিটারের মধ্যে বুথের কাছে 100 জন নিয়ে গিয়ে মস্তানি করেছিল। গোটা দেশ দেখেছে, গোটা রাজ্য দেখেছে। আমি প্রশাসনের কাছে, ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছিলাম, কিন্তু সেদিনকে অ্যাডিশনাল এসপি মজিদ খান এবং বেলডাঙ্গা থানার ওসি বাদে বাকি যারা অফিসার, তারা সবাই তৃণমূলের চটি চেটেছিল এবং দালালি করেছিল। তাই আমি কাল বলেছিলাম যে নওদাতে যাব, 10,000 লোক নিয়ে থানা ঘিরবো। কেন 23 তারিখ এটা করা হয়েছে? সেই ভয়ে পুলিশ এসপি তাকে রাত্রি 1:30টার মধ্যে অ্যারেস্ট করে নওদা থানাতেও রাখেনি, বহরমপুরে নিয়ে গেছে, আজকে কোর্টে প্রডিউস করে। এই তো, একদিন দাদার হাট আর একদিন দিদির হাট।
কি বলবে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছে? আমি আগে থেকেই বলেছিলাম ভাই, আমার প্রেডিকশন ততটা ভুলভাল হয় না। আমি আমার প্রার্থীদের চাঙ্গা রাখার জন্য অনেক কথা বলেছি, এটা রাজনীতিতে বলতে হয়। কিন্তু আমি দুটো সিটে কন্টেস্ট করেছিলাম, শুরু থেকেই মানুষের যে সাপোর্ট পেয়েছিলাম, প্রত্যেকটা প্রচারে যেভাবে মানুষ আমাকে সহযোগিতা করেছিল, আমার পাশে থেকে ছিল, তাতে আমি প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে যত বিরোধিতা করা হোক, যতই শক্তি প্রয়োগ করা হোক, যতই অর্থ ব্যয় করা হোক, হুমায়ুন কবির মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায়, মানুষের সমর্থনে নিশ্চিন্তে নির্বিঘ্নে জয়লাভ করবে, সেটা হতে যাচ্ছে। এবং রেকর্ড মার্জিনে মুর্শিদাবাদ জেলায় অনেক কারো ক্ষমতা নাই হুমায়ুন কবিরের মতো মার্জিন রেখে জিতে। আপনারা দেখে নেন না, বিকেল পর্যন্ত ওয়েট করুন। এখন পর্যন্ত পঞ্চম রাউন্ড শেষে ৩২,০০০ ভোটে আপনি এগিয়ে রয়েছেন। 6 রাউন্ডের শেষে 40,000 প্লাস। 15 রাউন্ড প্লাস গুনতে হবে। এখন যদি 40,000 হয়, আমি আপনাকে বলেছি 80,000-এর মার্জিনে রেজিনগরে জিতবো, 50,000 প্লাস মার্জিনে নওদাতে জিতবো। ঠিক মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। এই মুহূর্তে মুর্শিদাবাদের ফিগার কি হতে চলেছে? দেখুন, মুর্শিদাবাদের অঘোষিত রবিনহুড, দীর্ঘদিনের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এত গোয়াত্তমি করলো, আমি যেচে ওকে সাপোর্ট দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে একটা সন্ধি করুক, অঘোষিত একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুক, তাহলে অধীর চৌধুরী নিজেও জিতবে, খাতা খুলবে। 2021-এ সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটবদ্ধ করে ওরা দুটো পার্টি শূন্য হয়েছিল। আমি বলেছিলাম মুর্শিদাবাদ জেলায় এক মঞ্চে যদি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী আর হুমায়ুন কবির মানুষের কাছে বক্তৃতা করে, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ করে দেব। কিন্তু তারা সেটা ইগো দেখিয়েছে, আমার সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি। কাজে আমাকে যদি কেউ সম্মান না দেয়, আমি কাউকে সম্মান দিতে পারবো না। তাই তারা আজকে সে শাস্তি পাচ্ছে। কারণ অধীর চৌধুরীর কেরিয়ার, দীর্ঘদিনের রাজনীতিবিদ, 1999 থেকে 2019 পাঁচবারের সাংসদ, লোকসভার নেতা, প্রাক্তন রেলমন্ত্রী, শোচনীয়ভাবে বিজেপির কাছে অধীর রঞ্জন চৌধুরীর কারিশমা বা যে নিজের দমে জিতবো বলছিল, দম কার কত মুর্শিদাবাদে আছে, তিনটের পরেই ক্লিয়ার হয়ে যাবে। মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না। মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে, বললাম তো দীঘাতে গিয়ে হরিনাম করো। রাজ্যে তৃণমূল 100 পার করতে পারলো না, 100-র নিচে। আমি তো আগেই বলেছিলাম এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে, এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে। এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই, একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়। আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে, আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ, বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তখন আবার এদের বিরুদ্ধে লেগে যাবে। আপনাকে তো বিজেপির দালাল বলেছিল। কে বিজেপির দালাল? আজকে বললাম তো, এদের দলের এত বড় বড় কথা বলছিল, কালকে না দুদিন আগেও বলছিল 225টা পাবো এবং 500, 1000, 2000 ভোটে জিতলে রিকাউন্ট করে আবার কেউ যেন না ছাড়ে। এখানে তো মাত্র 41,000 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 64,000, আমি পেয়েছি 1,30,800 কত। তার মানে বুঝুন যে এরা আজকে এদের সভাপতি, সেনাপতি, সে ধুক ধুক করছিল, এই চেয়ারম্যানও ও বিজেপির সাথে ভোট কিনে কোনো রকম উতরালো হরিয়ারপাড়া, তাহলে হরিয়ারপাড়ার সিটও আমাদের বিজয় জিত। পয়সার জোরে তাহলে কি মুসলিমরা ভোট দেয়নি বিজেপি তৃণমূলকে? মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না তৃণমূলের।
রাময়দা এই মুহূর্তে বলছি না, আমি আমার রেজিনগর বিধানসভার 14টা অঞ্চলের 14টা অঞ্চলের 2000 করে 28,000 লোককে ডাকবো। সকাল থেকে সারাদিন খাওয়া দাওয়া করব, গল্প গুজর করব, তাদের অনুমতি নিয়ে তারপরে সিদ্ধান্ত। তার বদলা আজকে নিয়েছি, মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ভ, পুলিশ দিয়ে রাজ্য শাসন চালানো, নিজে পুলিশ মন্ত্রী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা এসপি পোস্টিং দিতে গেলে 2 কোটি টাকা দিতে হয়, একটা আইসি পোস্টিং নিতে গেলে 70 লাখ টাকা দিতে হয়, আর তার বোঝা সাধারণ মানুষের উপরে পড়ে। এক গাড়ি বালি নিতে গেলে, এক গাড়ি পাথর কিনতে গেলে যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে। ওই দুধের গায়ে সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম যে মুসলমানকে তুমি চিনতে কেন বলবো, শুধু মুসলমানের রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তোমার ওই কথাতে মুসলমান ভুলবে না। যেদিন জোড়া পায়ের লাত খাবা সেদিন তুমি ওই লা ইলাহা বলা, ইনশাআল্লাহ বলাও ভুলে যাবে। ভাই, বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা। ওরা রাম মন্দির করার এজেন্ডাতে ভারতবর্ষের গদিতে এসছে, আর আমি বাবরি মসজিদ করেছি বলি সেটাকে বন্ধ করার ইস্যুতে পশ্চিমবাংলার গদি পেয়ে গেছে। ধারে কাছে আসবে না। এবার লাত খাবে অভিষেকের, অভিষেকের লাত খাবে। জানাই মানুষ যে সাপোর্ট দিয়েছে, মানুষ আজকের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা না হলে এই তৃণমূলের সরকার, এদের প্রশাসনের একটা অংশ আমাকে শেষ করে দিত। আমার মেয়ে, জামাই, নাতনি, বিয়াই, বিয়ান, তাদের 15 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে দিয়েছিল। আমার 22 বছর আগে 3তলা বাড়ি করা, সেই বাড়ির এগেইনস্টে আমার মিসেসের নামে এফআইআর করেছিল। সমস্ত কিছুর জবাব আজকে দিয়েছি মমতা। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো? এরপরে হরিনাম করবে, বললাম তো, দীঘাতে গিয়ে হরিনাম করো। তাদের কি অবস্থান হতে পারে? যারা আছে তারা এমনিতেই সরকারে ছিল, তখন নেত্রীর সময় ছিল না কথা বলার। নেত্রী তো এখন ওই হরিনাম গাবে আর কথাও বলবে না। এরা যাবে আসবে। এই না না, এরা বিজেপি, হিন্দু যারা এমএলএ আছে, মুসলিম যে কটা জিতেছে তারা কেউ বিজেপিতে যাবে না আমার ধারণা। কিন্তু হিন্দু এমএলএ যারা জিতেছে অধিকাংশ চার্টার বিমানে। আমি আগে থেকেই বলেছিলাম ভাই, আমার প্রেডিকশন ততটা ভুলভাল হয় না। আমি আমার প্রার্থীদের চাঙ্গা রাখার জন্য অনেক কথা বলেছি, এটা রাজনীতিতে বলতে হয়। কিন্তু আমি 2টো সিটে কন্টেস্ট করেছিলাম, শুরু থেকেই মানুষের যে সাপোর্ট পেয়েছিলাম, প্রত্যেকটা প্রচারে যেভাবে মানুষ আমাকে সহযোগিতা করেছিল, আমার পাশে থেকেছিল, তাতে আমি প্রথম থেকে আত্মবিশ্বাসী ছিলাম যে যত বিরোধিতা করা হোক, যতই শক্তি প্রয়োগ করা হোক, যতই অর্থ ব্যয় করা হোক, হুমায়ুন কবির মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায়, মানুষের সমর্থনে নিশ্চিন্তে নির্বিঘ্নে জয়লাভ করবে। সেটা হতে যাচ্ছে এবং রেকর্ড মার্জিনে মুর্শিদাবাদ জেলায় অনেক কারো ক্ষমতা নাই হুমায়ুন কবিরের মতো মার্জিন রেখে জিতে। আপনারা দেখে নেন না, বিকেল পর্যন্ত ওয়েট করুন। 15 রাউন্ড প্লাস গুনতে হবে। এখন যদি 40,000 হয়, আমি আপনাকে বলেছি 80,000-এর মার্জিনে রেজিনগরে জিতবো, 50,000 প্লাস মার্জিনে নওদাতে জিতবো। ঠিক মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। দেখুন, মুর্শিদাবাদের অঘোষিত রবিনহুড, দীর্ঘদিনের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এত গোয়াত্তমি করলো। আমি যেচে ওকে সাপোর্ট দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে একটা সন্ধি করুক, অঘোষিত একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুক, তাহলে অধীর চৌধুরী নিজেও জিতবে, খাতা খুলবে। 2021-এ সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটবদ্ধ করে ওরা 2টো পার্টি শূন্য হয়েছিল। আমি বলেছিলাম মুর্শিদাবাদ জেলায় এক মঞ্চে যদি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী আর হুমায়ুন কবির
মানুষের কাছে বক্তৃতা করে, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ করে দেবো। কিন্তু তারা সেটা ইগো দেখিয়েছে, আমার সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি। কাজে আমাকে যদি কেউ সম্মান না দেয়, আমি কাউকে সম্মান দিতে পারবো না। তাই তারা আজকে সে শাস্তি পাচ্ছে। কারণ অধীর চৌধুরীর ক্যারিয়ার দীর্ঘদিনের রাজনীতিবিদ, 1999 থেকে 2019 5বারের সাংসদ, লোকসভার নেতা, প্রাক্তন রেলমন্ত্রী, শোচনীয়ভাবে বিজেপির কাছে অধীর রঞ্জন চৌধুরীর কারিশমা বা যে নিজের দমে জিতবো বলছিল, দম কার কত মুর্শিদাবাদে আছে 3টের পরেই ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাকে সংখ্যা বলবো না, কালকে আজকের দিনটার পরে কালকেই তো আপনারা 10টা থেকে জেনে যাবেন কে কত আসনে এগিয়ে যাচ্ছে, কে কত আসনে সার্টিফিকেট পাচ্ছে। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে শাসক দল তৃণমূল কত সিট পাবে সেটার আমি প্রেডিকশন আপনাকে করে দিচ্ছি। 95 থেকে 110 অর্থাৎ 110, 95 থেকে 110-এর বেশি টিএমসি যাবে না। আর যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মানে মিডিয়ার লোকদেরকে টাকা দিয়ে দেখাচ্ছে তাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, শক্তি বাড়ানোর জন্য, কাউন্টিং ভ্যানুতে উৎসাহ নিয়ে যাওয়ার জন্য, তারা বলছে 160, 150, কোথাও বলছে 178। আমি বলছি ভারতীয় জনতা পার্টি হাইয়েস্ট সিট পেলে 120 থেকে 130-32-এর বেশি বিজেপিও পাবে না। তাহলে আপনি ধরে নেন এদের হাইয়েস্টটা ধরে নেন 110, আর এদেরও হাইয়েস্ট ধরে নেন 130। তাহলে 130 আর 110 কত হয়? 240। 94-এর মধ্যে 240 গেলে কত থাকে? সেই সিট কংগ্রেস 7-8টা পাবে, সিপিএম গোটা 4টে পাবে, আইএসএফও গোটা 2 থেকে 4টে পাবে। বাকি আমাদের ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সে 21 হতে পারে, 31 হতে পারে, 41 হতে পারে। কি হবে কালকে দেখে নেবেন। আমি বলছি এরা গোটা 4টে দল মিলে যা পাবে তার ডবল সিট আমজনতা উন্নয়ন পার্টি জয়লাভ করবে। এটা আমার ওভার কনফিডেন্স আপনাকে বলে রাখলাম। 48 ঘন্টাও বাকি নেই, 24 ঘন্টাও বাকি নেই। কালকে সকাল 10টার মধ্যে ট্রেন পেয়ে যাবেন যে দিকে দিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা এগিয়ে যাচ্ছে এবং জয়লাভের সার্টিফিকেট তারা সংগ্রহ করছে।